শেষ চিঠিটা আমি আর লিখিনি। আর কিছু সম্পর্ক শুরুই হয় দেরিতে। কলকাতার ট্রেনগুলো সব সময় তাড়া করে মানুষকে, সময়কে আর কখনো কখনো ভালোবাসাকেও। আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষে। শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন একই ট্রেন ধরি। ভিড়, ঘাম, কোলাহল সব মিলিয়ে দিনের শুরুটাই ক্লান্তিকর। কিন্তু সেই ক্লান্তির মধ্যেও একটা নির্দিষ্ট মুহূর্ত ছিল যেটার জন্য আমি ট্রেনটা মিস করতে চাইতাম না। ও উঠত গড়িয়াহাট দিক থেকে, হাতে একটা কাপড়ের ব্যাগ, ভেতরে বই আর খাতা। চুল সবসময় আলগা করে বাঁধা, যেন তাড়াহুড়োয় আয়নায় তাকানোর সময় পায়নি। আমাদের কখনো কথা হয়নি, শুধু একই কামরায় একই সময়ে প্রতিদিন দেখা। আমি জানতাম না ওর নাম কি, ও জানতো না আমি কে। তবু অদ্ভুতভাবে ও না উঠলে আমার দিনটা এলোমেলো লাগত। ট্রেন চলতে শুরু করলে ও জানলার পাশে দাঁড়াত, বাইরে তাকিয়ে থাকত, কিন্তু চোখে দেখত অন্য কিছু। আমি বসে বসে ওকে দেখতাম না, দেখার ভান করতাম না দেখার। ভালোবাসা সবসময় প্রথম দেখায় হয় না, কখনো কখনো সেটা হয় প্রতিদিন দেখায়। একদিন ট্রেন হঠাৎ থেমে গেল মাঝপথে। ঘোষণা এল, লেট হবে। মানুষের বিরক্তির শব্দ চারদিকে। কেউ ফোন করছে, কেউ গজগজ করছে। ও সেদিন প্রথমবার আমার দিকে তাকাল, বলল, প্রতিদিনই কি এমন হয়? আমি একটু হেসে বলেছিলাম, না, আজ ট্রেনের মন খারাপ। ও হেসেছিল, খুব অল্প, কিন্তু সেই হাসিটাই আমাদের কথার শুরু। ওর নাম ছিল মৌসুমী। আমার নাম বলার সময় ও মন দিয়ে শুনেছিল, যেন নাম নয়, কোনো গল্প শুনছে। সেদিনের পর থেকে আমরা কথা বলতে শুরু করলাম, বেশি না, দু একটা বাক্য, ট্রেন নিয়ে, পড়াশোনা নিয়ে, শহর নিয়ে। মৌসুমী থাকত বেহালায়, আমি থাকতাম উত্তর কলকাতায়। আমাদের শহর এক হলেও জীবন আলাদা ছিল। কিছুদিন পর ও বলল, আমি মাসের শেষে চলে যাব। আমি জিজ্ঞেস করেছিলাম, কোথায়? ও বলল, দুর্গাপুর, বাবা ট্রান্সফার। এই কথাটা বলার সময় ওর গলায় কোনো দুঃখ ছিল না, শুধু বাস্তবতা। আমি কিছু বলিনি, কারণ তখনও বুঝিনি কিছু মানুষ আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু থেকে যায় অনেক দূর পর্যন্ত। শেষ দিন ট্রেনে উঠেছিল ও একটু দেরিতে, ব্যাগটা ভারী লাগছিল। ও বলল, এবার হয়তো আর দেখা হবে না। আমি বলেছিলাম, হয়তো হবে। ও হেসেছিল, হয়তো শব্দটা আমি বিশ্বাস করি না। ট্রেন ছাড়ল। সেই দিনই আমাদের কলকাতার গল্প শেষ হয়ে গেল। কিন্তু গল্প তখনও শুরু হয়নি। দুর্গাপুর যাওয়ার পর ও চিঠি লিখেছিল, হাতের লেখা, কাগজে ভাঁজ। আমি প্রথম চিঠিটা অনেকক্ষণ হাতে নিয়ে বসেছিলাম, খুলিনি। কিছু অনুভূতি থাকে যেগুলো খুলতে ভয় লাগে। আমি উত্তর লিখেছিলাম, কিন্তু পাঠাইনি, কারণ ভাবছিলাম কাল পাঠাবো। আমি তখনও জানতাম না এই কালই একদিন আমাদের গল্পটা ভেঙে দেবে। ভার এক শেষ, ভার দুই, দূরত্ব বাড়ে, চিঠি কমে। দুর্গাপুরের ঠিকানাটা আমি প্রথম চিঠির খামের উপর খুব যত্ন করে লিখেছিলাম। অক্ষরগুলো সোজা রাখতে চেষ্টা করেছিলাম, যেন হাতের কাঁপুনি ধরা না পড়ে। চিঠিটা পাঠানোর আগে কয়েকবার পড়েছিলাম, আবার ভাঁজ করেছিলাম, তারপর আলমারির ভেতরে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম কাল পাঠাবো। কালটা এসেছিল, কিন্তু পাঠানো হয়নি। মৌসুমীর চিঠি আসতো নিয়ম করে, প্রথমে সপ্তাহে দুবার, তারপর সপ্তাহে একবার। ও লিখত ছোট ছোট কথা, নতুন শহর, নতুন কলেজ, জানলার পাশের কৃষ্ণচূড়া গাছ, সন্ধেবেলার নীরবতা। ওর লেখার ভেতরে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা অপেক্ষা। আমি প্রতিটা চিঠি পড়তাম মন দিয়ে, উত্তর লিখতামও, কিন্তু পাঠানোর সময় এলেই মনে হতো আরেকটু ভালো করে লিখি, আরেকটু গুছিয়ে, অনুভূতিগুলো যেন ঠিকঠাক বসে।
ভালোবাসা যে পারফেকশন চায় না সেটা তখন বুঝিনি। কিছুদিন পর ও লিখল, তুমি কি ব্যস্ত? আমি চিঠির উত্তর লিখেছিলাম, না, আসলে একটু এলোমেলো। কিন্তু সেই চিঠিটাও পাঠানো হয়নি। মাঝে মাঝে ভাবতাম ফোন করব, কিন্তু তখনকার দিনে ফোন মানেই বড় ব্যাপার। সময়, সাহস আর অজানা কিছু প্রশ্ন। চিঠি সহজ ছিল, কিন্তু আমি সেটাকেও জটিল করে তুলেছিলাম। মাস দুয়েক পর ও লিখল, আমাকে শিলিগুড়ি যেতে হচ্ছে, নতুন কলেজ। নর্থ বেঙ্গলের নামটা পড়ে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠেছিল। শিলিগুড়ি একটা শহর যেটা আমি কখনো দেখিনি, কিন্তু নামটা শুনলেই কেমন অদ্ভুত একটা অনুভূতি হতো। আমি সেদিনই চিঠি লিখেছিলাম, অনেক বড়, অনেক কথা। প্রথমবার ওর নামটা লিখে শুরু করেছিলাম, মৌসুমী। চিঠিটা শেষ করে মনে হয়েছিল এটাই ঠিক, এটাই পাঠাবো। কিন্তু খামের মুখ বন্ধ করিনি, কারণ হঠাৎ মনে হলো এত কথা কি বলা ঠিক? ও যদি অন্যভাবে নেয়, যদি ভাবে আমি বেশি ভাবছি। আমি আবারও অপেক্ষা করলাম। এই অপেক্ষাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। শিলিগুড়ি যাওয়ার পর ওর চিঠির ভাষা বদলে গেল, শব্দ কমে গেল, বাক্যগুলো ছোট হয়ে এল। এখানে বৃষ্টি খুব হয়, নতুন জায়গা, মানিয়ে নিচ্ছি। আমি পরে বুঝতাম ও ক্লান্ত, কিন্তু আমার উত্তর তখনও আলমারির ভেতর। একদিন অনেকদিন পর ফোনটা বেজে উঠল, অচেনা নম্বর। ও, আমি ধরেছিলাম। কিছুক্ষণ কেউ কথা বলেনি। তারপর ও বলল, তুমি ভালো আছো? আমি বলেছিলাম, হ্যাঁ। ও বলল, তুমি কখনো চিঠি পাঠালে না। এই কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা ক্লান্ত সত্য। আমি কি বলতাম? যে চিঠি লেখা ছিল কিন্তু পাঠানো হয়নি। আমি বলেছিলাম, আমি লিখেছিলাম। ও হালকা হেসেছিল, লিখে না পাঠানো চিঠি বলে কিছু হয়? আমি চুপ করেছিলাম। ও বলল, আচ্ছা, রাখছি। লাইন কেটে গেল। সেই রাতে আমি আলমারি খুলে সব চিঠি বের করেছিলাম। ওর লেখা, আমার লেখা, সময়ের স্তূপ। আমি শেষবার একটা চিঠি লিখেছিলাম, খুব ছোট, শুধু একটা কথাই লিখেছিলাম, আমি দেরি করে ফেলেছি। কিন্তু সেই চিঠিটা আমি আর লিখিনি। পার্ট 2 শেষ। পার্ট 3, নীরবতার অভ্যাস। ফোনটা আর কোনোদিন বেজে ওঠেনি। প্রথম কয়েক সপ্তাহ আমি ভেবেছিলাম হয়তো ও ব্যস্ত। নতুন শহর, নতুন কলেজ, সবকিছু মানিয়ে নিতে সময় লাগে। আমি নিজেকে বোঝাতাম ও নিশ্চয়ই আবার লিখবে। কিন্তু চিঠি এলো না। শিলিগুড়ির পোস্টমার্ক দেখার জন্য আমি অজান্তেই অপেক্ষা করতাম। প্রত্যেক সকালে চিঠিওয়ালার শব্দ শুনে দরজার দিকে তাকাতাম। তারপর ধীরে ধীরে সেই তাকানোটা কমে গেল। মানুষ কষ্টে হঠাৎ অভ্যস্ত হয় না, কিন্তু ধীরে ধীরে অজান্তেই হয়ে যায়। আমি চাকরি পেয়ে অন্য শহরে চলে গেলাম, ভুবনেশ্বর। নতুন অফিস, নতুন মানুষ, নতুন রুটিন। ভেবেছিলাম জায়গা বদলালে অনুভূতিও বদলাবে। বদলায়নি। ভুবনেশ্বরের রাস্তাগুলো চওড়া, পরিষ্কার। সন্ধেবেলা সমুদ্রের হাওয়া আসে। সবাই বলে শান্ত শহর, কিন্তু আমার কাছে শহরটা খুব শব্দহীন লাগত। কোনো শব্দ ছিল না যেটার সঙ্গে মৌসুমীর স্মৃতি জুড়ে যায়। একদিন হঠাৎ পুরনো চিঠিগুলো বের করলাম। মৌসুমীর হাতের লেখা আগের মতোই চেনা। অক্ষরের ফাঁকে ফাঁকে আমি ওকে দেখতে পেতাম, ট্রেনের কামরায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে, জানলার বাইরে তাকিয়ে থাকা চোখগুলোকে। আমি ভাবতাম, ও কি এখনো চিঠি লেখে? কাকে লেখে? এই প্রশ্নটার কোনো উত্তর নেই, সেটা জেনেও প্রশ্নটা মাথার ভেতর থেকে যায়। বছর কেটে গেল। একদিন ফেসবুকে হঠাৎ ওর নামটা চোখে পড়ল। প্রোফাইল ছবি বদলেছে, চুল ছোট, চোখে অন্যরকম দৃঢ়তা।
পাশে এক অচেনা শহরের নাম বেঙ্গালুরু। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। তবু ওর নামটা দেখে মনে হলো আমাদের গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়নি। সেটা শুধু থেমেছিল। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ভুবনেশ্বরের বৃষ্টি আলাদা, মাটি ভিজে যায় কিন্তু মন ভেজে না। আমি ডেস্কের সামনে বসে একটা কাগজ টেনে নিয়েছিলাম, কলম ধরেছিলাম, ভাবছিলাম এইবার লিখব। শেষবার লিখেছিলাম, মৌসুমী, তুমি যদি কখনো এই চিঠিটা পড়ো। তারপর আর একটাও শব্দ আসেনি। আমি কাগজটা ভাঁজ করিনি, খামও আনিনি, কারণ তখন বুঝেছিলাম এই চিঠি লেখার অধিকার আমার আর নেই। কিছু সম্পর্ক কাগজে লেখা যায় না, ওগুলো শুধু সময় লেখা থাকে। আমি কাগজটা ছিঁড়ে ফেলিনি, ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছিলাম। সেই কাগজটা আজও আছে। পার্ট 3 শেষ। ফাইনাল পার্ট। কিছু চিঠি পৌঁছনা তবু থেকে যায়। খবরটা এসেছিল খুব সাধারণভাবে। এক সহকর্মী অফিসে বসে বলছিল, আজ শিলিগুড়ি যাচ্ছি, কাজ আছে। শিলিগুড়ি নামটা শুনেই বুকের ভেতরে একটা পুরনো দরজা খুলে গেল। অনেকদিন বন্ধ ছিল, ধুলো পড়ে গিয়েছিল, কিন্তু ভাঙেনি। আমি সেদিন রাতে বাড়ি ফিরে ড্রয়ারটা খুলেছিলাম। সেই কাগজটা এখনো সেখানে ছিল, ভাঁজ না করা, অসম্পূর্ণ। মৌসুমী, তুমি যদি কখনো এই চিঠিটা পড়ো। এরপর কিছুই নেই। আমি জানতাম না কেন সেটা এখনো রেখে দিয়েছি। হয়তো প্রমাণ হিসেবে যে আমি একসময় চেষ্টা করতে চেয়েছিলাম, অথবা শাস্তি হিসেবে যে আমি করিনি। কয়েকদিন পর কাজের সূত্রে আমাকেও শিলিগুড়ি যেতে হলো। শহরটা আমাকে অবাক করেনি, বরং খুব পরিচিত লেগেছিল। যেন কোনো পুরনো ছবি যেটা আমি আগে দেখিনি কিন্তু মনে পড়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল। স্টেশন থেকে বেরিয়ে আমি দাঁড়িয়েছিলাম। মানুষ আসছে যাচ্ছে, কারো জন্য কেউ অপেক্ষা করছে, কেউ কাউকে হারাচ্ছে। এই স্টেশন সব দেখেছে। আমি জানতাম না কেন এখানে এসেছি, ওকে খুঁজতে নাকি নিজেকে। ঠিক তখনই ওকে দেখলাম, ভিড়ের মাঝখানে, একটু দূরে। মৌসুমী। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল দেখছি, কিন্তু না। ওই চুল ছোট, কাঁধে একটা ব্যাগ, মুখে ক্লান্তি কিন্তু চোখে সেই চেনা নীরবতা। আমি এগিয়ে যাইনি, ও আসেনি। দুজনেই বুঝেছিলাম এই দূরত্বটাই আমাদের আসল জায়গা। কিছুক্ষণ পর ও নিজেই এগিয়ে এল, বলল, তুমি এখানে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। কাজ? ও হেসেছিল, খুব ছোট করে। সবকিছু কাজের জন্যই হয়, তাই না? আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম। কথাগুলো খুব সাবধানে আসছিল, কেউ কাউকে স্পর্শ করছিল না, শব্দেও না। ও বলল, আমি এখানেই থাকি এখন। আমি জিজ্ঞেস করিনি কার সঙ্গে। কিছু প্রশ্ন দেরি হয়ে গেলে আর করা যায় না। স্টেশনের বাইরে এসে ও থেমে গেল, বলল, তুমি কখনো চিঠির উত্তর দাওনি। আমি এবার পালাইনি, বলেছিলাম। আমি লিখেছিলাম। ও আমার দিকে তাকাল। আমি জানি এই কথাটায় কোনো রাগ ছিল না, শুধু একটা দীর্ঘ অপেক্ষার শেষ। আমি ব্যাগ থেকে কাগজটা বের করিনি। বের করলে গল্পটা বদলে যেতে পারত। আমি বললাম, কিছু কথা সময় পেরিয়ে গেলে আর বলা যায় না। ও মাথা নাড়ল, কিন্তু কিছু কথা না বললে সারা জীবন থেকে যায়। আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি পড়ছিল, শহর চলছিল। ও বলল, ভালো থেকো। আমি বললাম, তুমিও। এইবার কেউ ফিরে তাকায়নি। আমি ট্রেনে উঠলাম, জানলার পাশে দাঁড়ালাম। ট্রেন ছাড়ল, স্টেশনটা ধীরে ধীরে পিছিয়ে গেল।
মৌসুমী ভিডের মধ্যে মিলিয়ে গেল। আমি ড্রয়ারে রাখা কাগজটার কথা ভাবছিলাম। সেটা আর কোনোদিন কাউকে দেওয়া হবে না, তবু সেটা আমার সঙ্গে থাকবে। কারণ কিছু চিঠি পাঠানোর জন্য লেখা হয় না, সেগুলো লেখা হয় নিজেকে বোঝানোর জন্য যে আমরা চুপ করে থেকেও কাউকে ভালোবেসেছিলাম। আমি জানতাম শেষ চিঠিটা আমি আর লিখিনি, কিন্তু তার মানে এই নয় গল্পটা শেষ হয়ে গেছে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।